প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। যান্ত্রিক গোলযোগের কারণে আমি ওই আগের ক্লাসটা একটু স্টপ করে দিই, আবার দেখি এখন নতুনভাবে একটু শুরু করি, যদিও অল্প সময় রয়েছে। তারপরও যে বিষয়টা আমরা শুরু করেছিলাম নগদ ব্যবস্থাপনা, সেটা একটু বোঝার চেষ্টা করি। এখন সাউন্ড কি ক্লিয়ার রয়েছে? আচ্ছা, নগদ ব্যবস্থাপনা হচ্ছে, প্রথমে আমাকে জানতে হবে নগদ কি। নগদ হচ্ছে তোমার কাগজি টাকা, ধাতব মুদ্রা, চেক, বিল, বিক্রয়যোগ্য সিকিউরিটি, অর্থাৎ নগদ বা নগদের কাছাকাছি উপাদানসমূহ হচ্ছে নগদ। আর ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যাবতীয় কার্যাবলী। তাহলে নগদ অর্থের সঠিক নিয়ন্ত্রণ ও পরিকল্পনা সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে নগদ ব্যবস্থাপনা। তো এখানে আমাদের কয়েকটি অঙ্ক তৈরি করতে হয় এই নগদ ব্যবস্থাপনার মধ্যে। তাহলে আমরা এখানে একটু আগে একটা দেখি, নগদ ব্যবস্থাপনায় একটা মডেল আছে, সেটাকে বলা হয় বামল মডেল। এই মডেলটা আমরা একটু খাতা কলমে লিখে নিই। ইংরেজিতে হচ্ছে BAUMOL, বামল, MODEL, বামল মডেল। তো এই বামল মডেলটা নগদ ব্যবস্থাপনার প্রথম অংশ, এটা আমরা এখন একটু শিখি। এখানে একটি সূত্র তোমাদের ব্যবহার করতে হবে, C এই √2BT/I। এটা হচ্ছে বামল মডেলের নিয়ম অনুযায়ী একটি সূত্র। 2 হচ্ছে সূত্রের 2, তাহলে আমার জানা দরকার B, T এবং I বলতে কি বোঝায়। আচ্ছা, B হচ্ছে আমাদের এখানে রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয়। B হচ্ছে রূপান্তর ব্যয়। এখানে রূপান্তর ব্যয়টা হচ্ছে প্রতিবার নগদ লেনদেনের জন্য কয়বার রূপান্তর করতে হয়। তারপর হচ্ছে টি হচ্ছে টোটাল ট্রানজ্যাকশন, মানে মোট ট্রানজ্যাকশন, মানে হচ্ছে নগদ লেনদেন, মোট নগদ লেনদেন, টোটাল ট্রানজ্যাকশন। আর আই হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট, সুদের হার অথবা ইন্টারেস্ট রেট। আর এখানে সি হচ্ছে, এই সি যেটা, এটা হচ্ছে কাম্য নগদ, কাম্য নগদ। এই জিনিসগুলো একটু লিখে ফেলো। তাহলে প্রথমে আমরা আসলাম বামল মডেল। বামল মডেল কত সালে প্রকাশিত করছে? 1952 সালে। আমি সালটাও লিখে নেই, ভাষার সাল এটা। আচ্ছা, তাহলে তোমার বামল 1952 সালে কাম্য নগদ, অর্থাৎ কি পরিমাণ নগদ রাখলে তোমার লেনদেন ব্যয় ও অন্যান্য ব্যয়সমূহ কম হবে। লেনদেন ব্যয় বলতে রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় কম হবে। তাহলে দুইটা ব্যয়ের কথা আমরা এখানে শিখব। রূপান্তর ব্যয়, এই আমি নিচে লিখতেছি, রূপান্তর ব্যয়, এবং আরেকটা হচ্ছে সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। তাহলে দেখা যাচ্ছে নগদ অর্থ লেনদেন করতে গিয়ে দুই ধরনের ব্যয় হতে পারে, একটি হচ্ছে রূপান্তর ব্যয়, আরেকটি হচ্ছে সুযোগ ব্যয়। এই রূপান্তর ব্যয় এবং সুযোগ ব্যয় যদি বেশি হয় তাহলে তোমার প্রতিষ্ঠানের জন্য নগদের খরচ হয়ে যাবে বেশি। তাহলে এমন পরিমাণ নগদই তোমার হাতে রাখতে হবে যে পরিমাণ নগদ হাতে রাখলে রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হবে। ওই পরিমাণ নগদকে বলা হয় কাম্য নগদ। তাহলে কাম্য নগদ কি? যে পরিমাণ নগদ রাখলে রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ নগদ অর্থ যদি তুমি হাতে রেখে দেয় তাহলে তোমার কিন্তু ব্যয় বেড়ে যায়, সুযোগ ব্যয় তোমার বৃদ্ধি পায়। অর্থাৎ নগদ অর্থ আমি হাতে না রেখে বিনিয়োগ করতে পারি, বিনিয়োগ করলে সেখান থেকে রিটার্ন আসবে। আবার অতিরিক্ত নগদ ব্যয় যদি বিনিয়োগ করে ফেলি তাহলে লেনদেনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সমস্যা হবে। যার ফলে এমন পরিমাণ নগদই আমার হাতে রাখতে হবে যাতে এই রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হয়। ওই পরিমাণ নগদকে বলা হয় কাম্য নগদ। এখন কাম্য নগদ কত হবে এটা বের করার জন্য এই বামল একটি মডেল দিয়েছে, যে মডেলটি হচ্ছে C = 2BT/I। বি হচ্ছে রূপান্তর ব্যয় বা ট্রানজ্যাকশন কস্ট, টি হচ্ছে টোটাল ক্যাশ ট্রানজ্যাকশনস, এবং আই হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার। এই কথাগুলো তুমি একটু খাতায় লিখে রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা একটি অঙ্ক দেখি, এই কি পরিমাণ কাম্য নগদ রাখা হবে সেটার উপর ভিত্তি করে। তাহলে লিখছো কিনা? সি মানে কাম্য নগদ। এই সূত্রটা দিয়েছে হচ্ছে বামল 1952 সালে। সূত্রের মধ্যে বি হচ্ছে রূপান্তর ব্যয়, টি হচ্ছে টোটাল ট্রানজ্যাকশন মানে মোট লেনদেন, আই হচ্ছে ইন্টারেস্ট রেট। এবং এই কাম্য নগদ কাকে বলে? যে পরিমাণ নগদ হাতে রাখলে রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হবে, ওই পরিমাণ নগদ অর্থকেই বলা হয় কাম্য নগদ। আশা করি শিক্ষার্থীরা সবাই ক্লিয়ার হতে পেরেছো। এখন আমরা
এই সূত্রের সাহায্যে একটি অঙ্ক করব। আচ্ছা, মনে করি একটি অঙ্কে আমাদের তথ্য দেয়া আছে যে ইস্টার্ন লিমিটেড বার্ষিক নগদ প্রবাহের পরিমাণ 15 লক্ষ, অর্থাৎ একটা প্রতিষ্ঠান বছরে 15 লক্ষ টাকা নগদ বহিঃপ্রবাহ হয়। এটা লেনদেন 15 লক্ষ, এই 15 লক্ষ টাকা নগদ লেনদেন হয়। আচ্ছা, তারপর তোমার বলেছে যে সিকিউরিটি থেকে আয় আসে 9%, অর্থাৎ তোমার সুদের হার 9% অথবা 0.09। তারপর বলছে যে সিকিউরিটি বিক্রি করে নগদে রূপান্তর ব্যয় 80 টাকা, অর্থাৎ আমার যে সিকিউরিটিটা রয়েছে এইখানে সিকিউরিটি বলতে বোঝাচ্ছে বিনিয়োগের উপাদান। এই সিকিউরিটিটা লেনদেন করে নগদে রূপান্তর করতে গিয়ে যে ব্যয় হয় সেটাই হচ্ছে রূপান্তর ব্যয় 80 টাকা। দেখো এখানে সূত্রে যে বি মানে তোমার রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়টা হচ্ছে যে আমার যে সিকিউরিটি বা যেই তোমার বিক্রয়যোগ্য সিকিউরিটি, যে শেয়ার বা যে ঋণপত্র রয়েছে সেটাকে বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করতে কিছু ব্যয় হয়ে যায়, ওই ব্যয়টাকে বলা হয় এখানে কনভার্সন কস্ট, রূপান্তর ব্যয়। এখানে বি দ্বারা প্রকাশ করা হয় 80 টাকা। তাহলে এখানে যে তথ্য আছে সেটা আমি সূত্রে বসিয়ে দিব। 80 গুণ ট্রানজ্যাকশন 15 লক্ষ ভাগ আয় হচ্ছে ইন্টারেস্ট রেট 0.09। তাহলে এখন তুমি উপরে সবগুলো গুণ ভাগ 0.09 করে রুট ওভার করলে আমি ডাইরেক্ট বসিয়ে দেই, রেজাল্ট আসবে 51,640 টাকা। তাহলে তোমার এই প্রতিষ্ঠানে 15 লক্ষ টাকা নগদ লেনদেন করতে গেলে 51,640 টাকা তোমার হাতে রাখতে হবে। তুমি সাধারণভাবে যদি চিন্তা করো তোমার প্রতিদিনকার লেনদেনে যে খরচ হয়, এখন তোমার হাতে যদি কিছু অর্থ না থাকে তুমি লেনদেন করতে পারবা না। যেমন যে কোনো দোকানে তুমি গেলে কিছু কিনতে গেলে 100 টাকার নোট দিলে বললো যে আমার কাছে ভাঙটি নাই, তাহলে তোমার কিন্তু লেনদেনের সমস্যা হবে। তাহলে কিছু পরিমাণ নগদ অর্থ কিন্তু ওই বিক্রেতার হাতে রেখে দেওয়া উচিত ছিল। তাহলে যে পরিমাণ অর্থ হাতে রেখে দিলে তোমার লেনদেন ব্যয় এবং সুযোগ ব্যয় কম হবে। যেমন তুমি রিক্সা দিয়ে যাচ্ছ কোথাও, রিক্সা ভাড়া 15 টাকা, তুমি 20 টাকার নোট দিলা, রিক্সা লাগছে 5 টাকা ভাঙতে নেই, সে 20 টাকায় রেখে দিল, তাহলে কি তোমার ক্ষতি হচ্ছে। কিন্তু এখানে এই প্রতিষ্ঠান এটা যদি কম্পেয়ার করি আমি, তারা 15 লক্ষ টাকা তোমার লেনদেন করে, তাই 15 লক্ষ টাকা লেনদেন করতে গেলে তার হাতে 51,640 টাকা রাখতে হবে, যার ফলে তার ব্যয়গুলো কমে আসবে। তাহলে আমরা এই বামল মডেলটা আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে বামল মডেলের সি হচ্ছে কাম্য নগদ, কি পরিমাণ নগদ হাতে রাখলে রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হয় তাকে বলা হয় কাম্য নগদের পরিমাণ। তাহলে আমরা এই সূত্রে কাম্য নগদ বের করা শিখলাম। ওকে, তাহলে তোমরা একটু খাতায় লিখে রাখবা, যে শব্দগুলো বলছে এগুলো মুখস্থ করে ফেলবা। সি হচ্ছে কাম্য নগদ, বি, তারপর টি, তারপর আই, তারপর রূপান্তর ব্যয়, সুযোগ ব্যয়, এগুলো। এখন আমরা এই ফাঁকে একটু দেখে ফেলবো যে রূপান্তর ব্যয় কিভাবে বের করে। এই যে এটা রূপান্তর ব্যয়, আমি বাংলায় একটু আগে বলেছি রূপান্তর ব্যয়, ইংরেজিতে বলা হয় কনভার্সন, SION, কনভার্সন কস্ট, সংক্ষেপে আমরা বলবো সিসি। এই রূপান্তর ব্যয়, এই সিসি বের করার সূত্র হচ্ছে তোমার ছোট হাতে TB ভাগ সি। এটা হচ্ছে তোমার এই রূপান্তর ব্যয় বের করার সূত্র। তাহলে এখানে টি হচ্ছে তোমার প্রতিবার রূপান্তরের ব্যয়, যেটা একটু আগে আমরা সূত্রে দেখেছিলাম যে 80 টাকা, আর এখানে বি হচ্ছে কনভার্সন, সি হচ্ছে তোমার সিকিউরিটি অর্থের পরিমাণ। তাহলে আমরা এখানে মনে করো যে আগের সূত্রে যদি মান বসায়ও করতে পারি। তার আগে আরেকটা সূত্রটা লিখে নিই। রূপান্তর ব্যয় গেল, তারপর হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট, সংক্ষেপে ওসি। তাহলে যেখানে ওসির সূত্র হলো তোমার I × C/2, I গুণ C/2, এটা হচ্ছে তোমার ওসি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে তাহলে মোট ব্যয় কত, মোট ব্যয়, তাহলে তুমি বলবা যে কনভার্সন কস্ট সিসি প্লাস সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় ওসি। তাহলে আমি সূত্রটা কি লিখতে পারি, TB ভাগ সি প্লাস I × C/2। ওকে, I × C/2। তাহলে আমরা এখানে তোমার কনভার্সন কস্ট এবং অপরচুনিটি কস্ট মানে সিসি এবং ওসি বের করাও শিখে ফেলতে পারি এটার মাধ্যমেই। তাহলে আমরা আরেকটা সূত্র দেখলাম সিসি এবং
ওসি। তাহলে এটা একটু খাতায় লিখে নাও, কনভার্সন কস্ট মানে হচ্ছে রূপান্তর ব্যয় এবং সুযোগ ব্যয় সরি, এই দুইটা বের করার সূত্রটা আমরা দেখলাম হচ্ছে মোট ব্যয়। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে বামল মডেল, তারপরে শিখলাম কনভার্সন কস্ট, তারপরে শিখলাম অপরচুনিটি কস্ট, তারপরে এই দুইটার যোগফল হচ্ছে টোটাল কস্ট। ওকে, লেখা হয়ে গেছে আশা করি। আচ্ছা, আর লাস্ট আমাদের এখানে নগদ ব্যবস্থাপনায় আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ সাইকেল। ক্যাশ, CYCLE, ক্যাশ সাইকেল অথবা সিসি, ক্যাশ সাইকেল। বাংলায় বলা হয় নগদ চক্র। ক্যাশ সাইকেল বা নগদ চক্র। চক্র বলতে এরকম একটা সার্কেল বোঝায়। হ্যাঁ, তাহলে মনে করো তুমি নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করেছো। তো এই টাকা দিয়ে তুমি কি করলা? কাঁচামাল ক্রয় করলা। শিক্ষার্থীরা তোমরা যদি খাতায় লিখে ফেলো তাহলে ভালো হবে। নগদ অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় করলাম। এই কাঁচামাল ক্রয় করে আমি কি করলাম? পণ্য উৎপাদন করলাম। পণ্য উৎপাদন করলাম। নগদ অর্থ দিয়ে কাঁচামাল কিনলাম, পণ্য উৎপাদন করলাম। পণ্য উৎপাদন করার পর এই পণ্যটি আমি বিক্রি করলাম, মনে করি ধারে বিক্রয় করলাম। তাইলে আমি লিখলাম ধারে বিক্রয়। ধারে বিক্রি করার পর বাকি টাকা আদায় করলাম। আদায় করলে আবার নগদ অর্থ চলে আসে। আর ধারে বিক্রয় না করে যদি আমি নগদ বিক্রয় করি, তাহলে এটা সরাসরি চলে যাবে নগদ অর্থ। তাহলে দেখা যায় নগদ টাকা রূপান্তর করে যেই চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয় সেই চূড়ান্ত পণ্য বিক্রয় করলে আবার নগদ অর্থ চলে আসে। ব্যবসার সার্কেলটা কিন্তু এরকমই। তুমি ধরো নগদ টাকা নিয়ে আসছো তোমার বিজনেসে, সেটা দিয়ে তুমি কাঁচামাল কিনেছো, কাঁচামাল থেকে তুমি পণ্য রূপান্তর করেছো, সেই পণ্য আবার বিক্রি করেছো, বিক্রি করে আবার নগদ টাকা চলে আসছে। তাহলে এই যে সার্কেলটা, এই সার্কেলটা কি বলা হয়? নগদ চক্র। তাহলে লিখতে পারছো কিনা? নগদ অর্থ, কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করে যদি নগদ বিক্রয় করি, এটাও হইতে পারে নগদ বিক্রয় করলে চলে আসবে নগদ অর্থে। আর নগদ বিক্রয় না করে আমি যদি বাকিতে বিক্রি করি তাহলে বাকি আদায় করলে নগদ অর্থে চলে আসবো। এই যে একটা চলমান প্রক্রিয়া, এটার সংজ্ঞাটাই হচ্ছে নগদ চক্র। এটাকে কেউ নগদ রূপান্তর চক্র বলে। তাহলে কেউ সিসি বলতে পারে অথবা কেউ সিসিসি, তিনটা সিও বলতে পারে। এটা বের করার নিয়ম হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। আচ্ছা, তাহলে এখন এটা লিখে আমাদের ক্লাসের কার্যক্রম শেষ করব। আচ্ছা, সিসি হচ্ছে নগদ চক্র। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ AVERAGE, এজ অফ ইনভেন্টরি। বাংলায় আমি নেই আগে AAI। অ্যাভারেজ মানে গড়, সময়, গড় মজুদ সময়। তারপরে ACP, ইংরেজি হচ্ছে AVERAGE, অ্যাভারেজ COLLECTION, কালেকশন PERIOD, পিরিয়ড। তাহলে অ্যাভারেজ মানে গড় আদায় সময়, মানে কত সময়ের মধ্যে আমি বাকিতে বিক্রয়কৃত অর্থ আদায় করতে পারবো। APP, এটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, PAYMENT, পেমেন্ট PERIOD, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। বাংলায় হচ্ছে গড় প্রদান সময়, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা গড় প্রদান সময়। এই তিনটা বিষয় দরকার। তাহলে বাংলা হচ্ছে নগদ চক্র সমান গড় মজুদ সময় যোগ গড় আদায় সময় বিয়োগ গড় প্রদান সময়। তাহলে আমরা একটা অঙ্ক দেখলেই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ না আমাদের এই অঙ্কটি, সূত্রটি মনে রাখাই হচ্ছে এখানে মূল ব্যাপার। তাহলে আমরা দেখি যে নগদ চক্রের একটি প্রশ্ন বা অঙ্ক পাওয়া যায় কিনা। আচ্ছা, যে কোনো একটা আছে, আমি অনুমান হিসেবে ধরে নিই। মনে করি একটি প্রতিষ্ঠানের গড় মজুদ সময়, অর্থাৎ কাঁচামালটি গড়ে মজুদ থাকে 60 দিন অথবা 60 ডেজ, আমি বাংলায় লিখি 60 দিন, যোগ বাকিতে যে বিক্রি করেছি, এই মজুদ পণ্য থেকে পণ্য উৎপাদন করে বিক্রি করে তোমার টাকাটা সংগ্রহ করতে সময় লাগে 30 দিন।
আর আমি যাদের কাছ থেকে কাঁচামাল কিনেছিলাম তাদেরকে টাকাটা পরিশোধ করতে আমি সময় নেই 20 দিন। তাহলে আমার দেখি যে নগদ চক্র কতদিন পরে হয়, 90 10 তাহলে 70 দিন, অর্থাৎ এই চক্রটা ঘুরে 70 দিন, অর্থাৎ আমি নগদ টাকা ব্যবসায় খাটানোর পর 70 দিন পরে আবার নগদ অর্থে আমার রূপান্তর হবে। আচ্ছা, এখন আমার পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটা এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে যে যদি নগদ প্রদান সময় বৃদ্ধি পায় তাহলে তোমার নগদ চক্রে কি প্রভাব পড়বে। তুমি সাধারণভাবে একটা খেয়াল করো, ধরো তোমার কাছে কেউ টাকা পায়, আবার তুমি কারো কাছে টাকা পাও। যদি তুমি যাদের কাছে টাকা পাও তারা যদি দেরি করে দেয়, আর তুমি যাদেরকে পরিশোধ করবা তারা যদি তাড়াতাড়ি দেয়, খেয়াল করো, আবার তুমি যাদেরকে পরিশোধ করবা তাড়াতাড়ি কিন্তু পাবা যারা তারা দেরি, তাহলে তোমার সময় লাগবে বেশি, নগদ চক্রের পরিমাণ বেড়ে যাবে, তার ফলে তোমার টাকা ফেরত আসতে সময় লাগবে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে এই পেমেন্ট পিরিয়ড বেশি হলে তোমার কাছে নগদ অর্থ বেশি থাকবে, বেশি দিন এটা তুমি বিনিয়োগ করতে পারবা। তাহলে পেমেন্ট পিরিয়ড মানে পরিশোধকালীন সময় বেশি হলে ভালো। কালেকশন পিরিয়ড কম মানে হলো যে আমি দ্রুত নগদ অর্থ যাদের কাছে টাকা পাই তাদের কাছ থেকে নিয়ে আসি, এটা কম হলে ভালো। অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেল যত কম হয় তত প্রতিষ্ঠানের জন্য দ্রুত নগদ অর্থে রূপান্তর হয়। এই হচ্ছে তোমার নগদ ব্যবস্থাপনার মূল শেখার ব্যাপার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা শিখলাম নগদ ব্যবস্থা সম্পর্কিত। প্রথমে শিখেছি নগদ বলতে কি বোঝায়, তারপর শিখলাম নগদ ব্যবস্থাপনা কি, তারপর শিখলাম কাম্য নগদ। কাম্য নগদের ক্ষেত্রে বলেছিলাম যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখলে তোমার রূপান্তর ব্যয় ও সুযোগ ব্যয় সর্বনিম্ন হয়, ওই পরিমাণ নগদকে বলা হয় কাম্য নগদ। কাম্য নগদ কত হবে সেটা বের করার জন্য আমরা শিখেছি হচ্ছে বামল মডেল। বামল যে সূত্র দিয়েছে সেটা C = √2BT/I। তারপর আমরা শিখেছিলাম কিভাবে কনভার্সন কস্ট বের করতে হয় এবং কিভাবে OC অপরচুনিটি কস্ট বের করতে হয়। তারপর এই কনভার্সন কস্ট আর অপরচুনিটি কস্ট যোগ দিলে হবে টোটাল কস্ট। আর লাস্টলি আমরা এই যে মাত্র শিখলাম নগদ চক্র, অর্থাৎ নগদ অর্থ ব্যবসায় বিনিয়োগ করার পর থেকে কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন, নগদে বিক্রয়, ধারে বিক্রয়, আবার নগদ অর্থে প্রাপ্তি, এই যে চক্রটা এটাকে বলা হয় নগদ চক্র। এই নগদ চক্র বের করার পদ্ধতি হচ্ছে নগদ চক্র সমান অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অর্থাৎ গড় মজুদ সময়, গড় আদায় সময়ের সাথে যোগ আর গড় প্রদান সময় বিয়োগ, তাইলে তুমি পেয়ে যাবা নগদ চক্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের নগদ ব্যবস্থাপনা অংশটার মূল আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর সবচেয়ে বেটার হতো তোমরা যদি লিখে রাখতে খাতায়, এবং তুমি বই থেকে উদাহরণে প্রচুর অঙ্ক করে দেয়া আছে, এগুলো স্টাডি করো, নিজে নিজে পড়ো, তাহলে দেখবা যে আশা করি তোমার এই নগদ ব্যবস্থাপনায় আর সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।